সামনে এসএসসি পরীক্ষা, সেই কারণে একটা গ্রামারের সেট নিয়ে এসে গেছি আজকে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও, যেখানে আমি 8টা গ্রামারের সেট এনেছি। প্রথমেই দেখো, আই ডু নট ওয়ান্ট আ ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড ট্রান্সলেশন। আমরা অনেকে বলি ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু না, এটা হবে আই ডোন্ট ওয়ান্ট ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন। ওয়ার্ড ফর ওয়ার্ড কেন? মানে একদম অক্ষরে অক্ষরে ট্রান্সলেশন। আই ডু নট ওয়ান্ট, আমি চাই না। নাম্বার 2 কোশ্চেন দেখো, উই এনজয় ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। এটা আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ। এখানে কোন ফ্রেজ ব্যবহার করা হয়েছে? তোমরা যদি ফ্রেজ না জেনে থাকো তাহলে নিচে লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিও আমার ফ্রেজের উপর যে ভিডিওটি বানানো আছে। আশা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে। তো উই এনজয় ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। উই এনজয়, আমি যদি বলি কি এনজয় করছো, কি, তাহলে এই আমরা কি এনজয় করছি, তাহলে উত্তর আসবে যে উই ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ। এই টোটাল ব্যাপারটা আসবে তোমার উত্তর। আর যদি এটা উত্তর হয় তাহলে অবশ্যই এটা অবজেক্ট, আর যদি অবজেক্ট হয় তাহলে সেটা কিন্তু নাউন। সাবজেক্ট বা অবজেক্ট যদি কেউ হয় তাহলে সেটা নাউন। তাহলে এই টোটাল যে ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে এনজয় ভার্বের অবজেক্ট, আর তার জন্য এটা নাউন, আর সেই কারণে এটা কিন্তু নাউন ফ্রেজ। আশা করছি বোঝাতে পারলাম। যদি তোমরা ফ্রেজের ভিডিওটি এখনও দেখে না থাকো অবশ্যই ওটা দেখে তারপরে আবার এই প্রশ্ন সেট করতে এসো। নেক্সট হচ্ছে আই উড রাদার দ্যাট ইউ। তারপরে কি হবে? বট হবে, বট দিস বুক, বাই দিস বুক, শুড বাই দিস বুক, না টু বাই দিস বুক। তো আমরা এখানে কনফিউজড হয়ে যাই। উড রাদারের ব্যবহারের উপরেও অবশ্যই আমার একটা ভিডিও আছে, তোমরা সেটাও দেখতে পারো। উড রাদারের ইউজটা কেমনভাবে হয় শোনো। যদি উড রাদারের পরে দ্যাট থাকে এবং তারপরে যদি আর একটা সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের ওয়ান অর্থাৎ বেস ফর্ম হবে। তাহলে এখানে দেখো বেস ফর্ম কোনটা আছে না, বাই দিস বুক, সরি, তাহলে কোনটা হবে না, আই উড রাদার দ্যাট ইউ বাই দিস বুক। ওকে, অপশান বি। নেক্সট চলো, fill in the blanks in the following sentence to make it correct statement of the grammatical rule. বলছে since the object of a verb in the active voice becomes the subject of the passive, মানে বলতে চেয়েছে অবজেক্টে যে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সে অবজেক্ট হয় প্যাসিভ ভয়েসে। তাহলে ইট ফলোজ দ্যাট অনলি ড্যাশ ভার্ব ক্যান বি ইউজড ইন দ্য প্যাসিভ ভয়েস সিন্স ড্যাশ ভার্ব নো অবজেক্ট। আমরা জানি ট্রানজিটিভ ভার্বেরই একমাত্র আমরা প্যাসিভ করতে পারি, যার ট্রানজিটিভ মানে কি সকর্মক্রিয়া, যার কর্ম আছে, অবজেক্ট আছে। যার অবজেক্ট নেই তার তুমি কি করে ভয়েস চেঞ্জ করবে বা প্যাসিভ ফর্ম করবে? প্যাসিভ ফর্ম করা শুধুমাত্র সম্ভব যে ট্রানজিটিভ। আর বলছে অবজেক্ট নেই, কার অবজেক্ট নেই? ইনট্রানজিটিভ ভার্বের। তাহলে অপশন এখানে এ। তাহলে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ করা সম্ভব, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। আশা করছি 4 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এবার 5 নম্বরটা দেখো, বলছে choose the correct option of the given sentence is changed to the subjunctive mood। এখানে এসছে মুড। মুড একটা গ্রামার, একটা গ্রামারের পার্ট। তোমরা যদি এই মুডের ভিডিও দেখতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে মুডের ভিডিওটি দেখে নাও, তারপরে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে এসো। তো দেখে নিই বাক্যটা কি দিয়েছে। রিনা রিড ইয়োর বুকস থরলি। রিনা তুমি তোমার বইটা থরলি পড়ো। এখানে কোনটা আমরা সাবজাংটিভ মুডের মধ্যে আনবো, অর্থাৎ সাবজাংটিভ মুড কি, সেখানে আমরা কি কি রাখতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তো এখানে অপশান বি, রিনা শুড রিড দ্য বুক থরলি, আমাদের এইটা হচ্ছে অপশান। ওকে, এখন অনেকে প্রশ্ন করবে যে ডিএডটা অপশন নয় কেন, ডিএডটা উত্তর নয় কেন? কারণ দেখো আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স শিখেছি, অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সটাও তোমরা পারলে একবার ভিডিওতে দেখে নিও। কন্ডিশনাল সেন্টেন্সে বলা আছে যে এই ইফ দিয়ে যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, তারপরে যদি ফিউচার টেন্স থাকে, তাহলে এটা মূলত আমাদের বলেছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল অ্যান্ড সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বাদ দিয়ে বাকি যে দুটো থাকে অর্থাৎ সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেই দুটো কিন্তু সাবজাংটিভ মুড হয়। অর্থাৎ সাবজাংটিভ মুড সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সই নয়। ওকে, তো এইগুলো অবশ্যই আমাদের ভিডিও থেকে শিখতে হবে। নেক্সট দেখো, বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, পিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স অ্যামাং দ্য অপশানস। হি ক্যান স্পিক দ্য ইংলিশ, হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ।
আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এটার বাংলাটা কি। এটার বাংলাটা হচ্ছে সে ইংরেজি বলতে পারে ইংরেজদের মতো। তাহলে এই ইংলিশটা নিশ্চয়ই ভাষা, আর এই ভাষার আগে কখনো কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। আর একটা ভুল দেখো, বলছে যে ইংলিশ, এইখানে ইংলিশটা হচ্ছে জাতি, তাহলে এর আগে একটা দা ব্যবহার হবে, অর্থাৎ জাতি বোঝাতে গেলে তার আগে একটা দা আসবে। আমাদের তাহলে অপশানটা কি দাঁড়াচ্ছে না, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ। কোথায় আছে অপশানটা, সেটা অবশ্যই দেখো বিতে আছে, অর্থাৎ বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট হচ্ছে 7 প্রশ্ন, চলো 7টা দেখে নিই। হি কেম টু মিট মি ড্যাশ এসপ্ল্যানেড, কোনো একটা নির্দিষ্ট জায়গা, কোনো একটা নির্দিষ্ট ছোট জায়গা, তখন আমরা অবশ্যই জানি ইন, না একদম ইন নয়, কারণ ইন বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন কোথায় ব্যবহার করি আমরা, ইন কোনো একটা বড় জায়গার ক্ষেত্রে, তাহলে ইন হচ্ছে না। অন তো হচ্ছেই না, অন একদমই না। তাহলে পড়ে থাকছে অ্যাট। অ্যাট আমরা জানি যে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়, তাহলে অ্যাট হচ্ছে এখানে রাইট অপশান। আমরা এই ভিডিওর মাধ্যমে যে এই 7 থেকে 8টা প্রশ্নের উত্তর আমরা শিখলাম, এই ভিডিওর তোমাদের আরেকবার বলা থাকছে যে যদি আরও কোনো এরকম চাও, এরকম ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ।